কেমন আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আমি হচ্ছে তোমাদের জাকির স্যার গোল্ডেন স্টার সরোবরী কোচিং সেন্টারের তরফ থেকে আবারও জিওগ্রাফি চ্যাপ্টার নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে আলোচনা করব। আমার কাছে বেশ কয়েকটি কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ বেশ কয়েকটি স্কুল থেকে কোয়েশ্চেন রয়েছে যাদের কিন্তু এখন এক্সাম অলরেডি শেষ হয়ে গেছে, এবং বেশ কয়েকটি আমাদের এখন জেলায় স্কুল রয়েছে যাদের কিন্তু এক্সাম এখনো আরম্ভ হয়নি অথবা আরম্ভ হয়ে গেছে, মিডলে পড়ে রয়েছে। তো আমি জিওগ্রাফি চ্যাপ্টার থেকে বেশ কয়েকটি তোমাদের কোয়েশ্চেন আলোচনা করব যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। আমি এই কোয়েশ্চেনগুলো সংগ্রহ করছি এর জন্যই কারণ এর মধ্যে বেশ কয়েকটি কোয়েশ্চেন হুবহু আমার কাছে এখন 5টি কোয়েশ্চেন রয়েছে, 5টি স্কুলেই কিন্তু হুবহু কমন ছিল। তো তোমাদেরও আশা করি কমেন্ট হতে পারে, অর্থাৎ আসার মতো কোয়েশ্চেন। তো যদি আসে তোমাদের পরীক্ষায় অবশ্যই কমেন্টে ইয়েস লিখবে। আর আমি তোমাদের গোল্ডেন স্টার সরোবরী কোচিং সেন্টারের তরফ থেকে জাকির স্যার। তো জাকির স্যার জিওগ্রাফি চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে হুবহু কমন দেবে, এবং সেগুলো তোমাদেরকে নিজে থেকে লিখতে হবে, ক্রিয়েট করতে হবে, কপি করার চেষ্টা করবে না। হয়তো আমার এখন লাইভ ক্লাস করছো, 7,000 জন ছাত্রছাত্রী রয়েছে। তো তোমরা যদি আমার কথা না বুঝতে পারো এই ভিডিওটির মাধ্যমে, যেহেতু লাইভ ক্লাস অর্থাৎ ভিডিও শেষ হয়ে যাচ্ছে, তো আমি তোমাদের জন্য শুধুমাত্র লাইভ ক্লাস করানোর পর আবার কিন্তু ইউটিউবে সেইগুলো ছাড়ি ভিডিওগুলি। তো অবশ্য ভিডিওগুলি তোমরা দেখে নেবে। যদি না বুঝতে পারো সেই টপিকটি, তাহলে ভিডিওটি দেখবে, তবে কিন্তু শিখতে পারবে। তো প্রথমে শব্দ দূষণ, কিভাবে শব্দ দূষণ ঘটে। আমরা শব্দ দূষণকে দুটি ভাগে ভাগ করব, মেনলি দুটি ভাগে। প্রথম প্রাকৃতিক উপায় অ্যান্ড ফার্স্ট প্রাকৃতিক উপায়, সেকেন্ড মানুষ সৃষ্টি। প্রাকৃতিক উপায়ে শব্দ দূষণ হচ্ছে ঝড়, বৃষ্টি, বজ্র বিদ্যুৎ, মেঘ ডাকা, এগুলো হচ্ছে কিন্তু প্রাকৃতিক উপায়ে আমাদের শব্দ দূষণ করছে। তো প্রাকৃতিক উপায়ের থেকে কিন্তু মানুষ সৃষ্টি আমরা নানা ধরনের শব্দ দূষণ করছি। কিভাবে করছি? ফার্স্ট যদি আলোচনা করি টপিক মানুষ সৃষ্টির কারণে শব্দ দূষণ কিভাবে যদি ঘটে, তাহলে প্রথমেই জোরে জোরে গান বাজনা, অর্থাৎ জোরে জোরে গান বাজনা বাজালে কিন্তু শব্দ দূষণ ঘটবে। সেকেন্ড, যানবাহন চলাচল, অর্থাৎ যানবাহন চলাচল করলে যানবাহনের হরেন থাকে, সে হরেনটা যদি জোরে বাজানো হয় সেক্ষেত্রে কিন্তু শব্দ দূষণ ঘটে। শব্দ দূষণের আমরা আগে মাত্রা জানবো। শব্দ দূষণের মাত্রা কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত কিন্তু শব্দ আমরা শুনতে পাই, কানে শ্রবণ করতে পারি। এর বেশি যদি হয়ে যায়, অর্থাৎ 20,000-এর উপরে যদি শব্দ দূষণ হয়, তাহলে কিন্তু আমরা শুনতে পাবো না। আবার 20 হার্জের নিচে যদি শব্দ থাকে সেক্ষেত্রেও কিন্তু আমি শব্দ শুনতে পাবো না। তো এর মধ্যে যদি শব্দটা থাকে তবে কিন্তু শব্দটা শুনতে পাবো, কিন্তু এর মধ্যে শব্দটা এতটাই তীক্ষ্ণটা যে আমাদের শরীরকে দুর্বল করে ফেলছে। তো সেকেন্ড গেল। থার্ড, একটা ক্লাস রুমে অর্থাৎ শ্রেণীকক্ষে জোরে জোরে চিল্লানো অর্থাৎ চিৎকার চেঁচামেচি যখন করে ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রে কিন্তু শব্দ দূষণ ঘটে। ফোর্থ, বোমা বাজি ফাটানোতে শব্দ দূষণ ঘটে। এছাড়াও নানা ধরনের মাইকিং আছে, এসবগুলোতে কিন্তু শব্দ দূষণ আমাদের ঘটে। এরপর আসবো শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি আমাদের কি কি হতে পারে? ফার্স্ট, কানে শ্রবণ শক্তি আমাদের কিন্তু কম হতে পারে। সেকেন্ড, চোখে ঝাপসা ঝাপসা দেখতে পাবো। থার্ড, ব্রেনের ক্ষতি হবে। ফোর্থ, হৃৎপিণ্ড অর্থাৎ যাদের হৃদয় খুবই কমজোর তাদের কিন্তু শব্দ দূষণের ফলে হার্ট অ্যাটাক হয়ে সে কিন্তু মারা যেতে পারে। তো অবশ্যই আমরা মাথায় রাখবো যাতে শব্দ দূষণ না ঘটে। এরপর দিয়েছে যে অরণ্য কিভাবে সংরক্ষণ করব। গাছ আমাদের বন্ধু, এছাড়াও এর সঙ্গে দিয়েছে গাছ আমাদের বন্ধু। তো অরণ্য সংরক্ষণ এবং গাছ আমাদের বন্ধু দুটোই কিন্তু একই। তো দুটোই যদি একই হয় তো অবশ্য মনে রাখবে যার নাম চাল ভাজা তার নাম কিন্তু ভুজু, আমরা সবাই জানি বাংলালিরা। তো এই কোশ্চেন কিন্তু ক্লাস
3, 2, 4, 5, 6, 7, 8, 9, এছাড়াও সিবিএসসি, জি, নিট, অল এন্ট্রান্স এক্সাম তোমাদের কিন্তু প্রত্যেকেরই হেল্পফুল ভিডিও। যদি এসে থাকে কোশ্চেনে তো অবশ্য কমেন্টে গিয়ে ইউটিউবে ইয়েস লিখবে। তো অরণ্য অর্থাৎ গাছ আমাদের বন্ধু, কিভাবে গাছ আমাদের বন্ধু হতে পারে, অথবা অরণ্য কিভাবে সংরক্ষণ করব? আমরা মানুষরা নানা ধরনের কাজের জন্য, অর্থাৎ চায়না প্রথমে 1 নম্বরে ছিল 2011 সালে গণনা অনুযায়ী জনবসতি অর্থাৎ জনঘনত্বের দিক দিয়ে। এখন কিন্তু ইন্ডিয়া পপুলেশন অর্থাৎ জনঘনত্বের দিক দিয়ে কিন্তু ফার্স্ট পজিশনে কিন্তু রয়েছে ইন্ডিয়া এখন। তো এই জনঘনত্বের কারণে কিন্তু আমরা প্রচুর গাছ কাটছি। কেন কাটছি? কারণ আমাদের বসতি তৈরি করতে হবে, বাড়িঘর তৈরি করতে হবে, নানা ধরনের কাজের জন্য ফ্যাক্টরি, বিল্ডিং তৈরি করতে হবে। এর জন্য আমরা গাছকে অর্থাৎ জঙ্গলকে নানাভাবে কিন্তু কাটছি। তো এইভাবে কাটলে কিন্তু আমাদের চলবে না, এর ফলে পরিবেশের কিন্তু ক্ষতি হবে। অর্থাৎ গাছ থাকলে কিন্তু বৃষ্টি হয়, আমরা প্রত্যেকে জানি। এর জন্য গাছ আমাদের বন্ধু এখানে বলেছে। গাছ আমাদের বন্ধু কিভাবে বন্ধু? ফার্স্ট পয়েন্ট অর্থাৎ পয়েন্ট অনুযায়ী তোমরা কিন্তু লিখবে। ফার্স্ট পয়েন্ট, গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়, আর আমরা গাছেদের কার্বন ডাই অক্সাইড দিই। তাহলে লেনা দেনা, একে অপরের সঙ্গে লেনা দেনা যখনই করছি তাহলে গাছ আমাদের বন্ধু হচ্ছে। অর্থাৎ বন্ধুর সঙ্গে তো আমরা লেনা দেনা করি, তাই না? তাহলে বন্ধুর সঙ্গে যখনই আমরা লেনা দেনা করব তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো গাছ আমাদের বন্ধু, তাহলে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে ফার্স্ট। তাহলে সেই গাছটিকে যদি কাটা হয় তাহলে কিন্তু গাছ আমাদের যে অক্সিজেন দিচ্ছিল সেই অক্সিজেনটা পাবো না। সেকেন্ড, গাছ আমাদের অক্সিজেন ছাড়াও কি দেয়? খাবার দেয়। কি? ফল মূল, পাতা, নানা ধরনের খাবার কিন্তু গাছ আমাদের দিয়ে থাকে। থার্ড, গাছ আমাদের কি দেয়? ছাল থেকে আরম্ভ করে নানা ধরনের ভেষজ উদ্ভিদের কাছ থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। ফোর্থ, গাছ বৃষ্টিকে ডেকে নিয়ে আসে। 5, গাছ পরিবেশ দূষণ থেকে রক্ষা করে। 6, ওজোন স্তরকে ধ্বংসের হাত থেকে কিন্তু গাছ আমাদেরকে বাঁচিয়ে থাকে। তো এইভাবে আমাদের গাছ আমাদের বন্ধু আমরা পয়েন্ট করে লিখতে পারবো। এবার গাছ কাটার ফলে আমাদের যে ক্ষতিকর প্রভাবগুলি হবে সেগুলো এর আলোচনা করি। গাছ কাটার ফলে যে ক্ষতিকর প্রভাবগুলি হবে সেগুলো হচ্ছে, প্রথমেই আমাদের পরিবেশ দূষণ হবে। পরিবেশ দূষণের কিন্তু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গাছ কাটা। অর্থাৎ একটি যদি গাছ কাটা হয় সেক্ষেত্রে তুমি 4টি চারা গাছ আগে অবশ্য লাগিয়ে নেবে, তারপর কিন্তু একটি বড় গাছ কাটবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, গাছ কাটার ফলে নানা ধরনের, অর্থাৎ আমরা অক্সিজেন তো পাচ্ছিলাম, অক্সিজেন পাচ্ছি না, এটাও লিখতে পারি আমরা সেকেন্ড পয়েন্টে। থার্ড, নানা ধরনের অর্থাৎ গাছেদের উপর নির্ভর করে যেসব প্রাণীরা বসবাস করে সেই সব প্রাণীগুলোকে আমরা কিন্তু আজ প্রায় হারিয়ে ফেলেছি, অর্থাৎ বিলুপ্ত করে দিয়েছি। তো এই বিলুপ্ত করার কারণ হচ্ছে গাছ কাটা। অর্থাৎ তারা বসবাস করে সেই গাছের উপর, যে বড় একটি বট গাছের উপর তারা একটি আশ্রয় খুঁজেছিল, সেই আশ্রয়টি আজ তাদের আমরা ভেঙে দিচ্ছি। এর ফলে কিন্তু সেই পশু পাখিগুলো আমরা আস্তে আস্তে তাদেরকে কিন্তু বিলুপ্ত করে ফেলবো, এবং ভবিষ্যৎ প্রজন্মে আমাদের ছেলে মেয়েরা কিন্তু সেই সব প্রাণীগুলো অর্থাৎ পশু প্রাণীগুলো কিন্তু দেখতে পাবে না। তো এরকম ভাবে আমরা কিন্তু পয়েন্ট অনুযায়ী লিখতে লাগবো। পয়েন্ট অনুযায়ী যদি লিখতে লাগি তাহলে আমরা অরণ্য সংরক্ষণের উপায় কিন্তু খুঁজে পাবো। এরপর কিন্তু আরেকটা দিয়েছে, বায়ু দূষণ কিভাবে হয়। বায়ু দূষণ নানাভাবে হয়। ফাইনালি 1 নম্বর যদি পয়েন্ট অনুযায়ী আলোচনা করি তাহলে মানুষের সৃষ্টি কিন্তু বায়ু দূষণ করে। আর বায়ু দূষণ হলে কিন্তু ওজোন স্তর অর্থাৎ আলট্রা ভায়োলেট রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মি ওজোন স্তরকে ভেদ করে আমাদের শরীরের মধ্যে অর্থাৎ ত্বকে স্পর্শ করবে, এবং ত্বকে স্পর্শ করলে নানা ধরনের রোগের কিন্তু লক্ষণ দেখা দেবে। কি কি লক্ষণ দেখা দিতে পারে? তো আগে আসবো বায়ু দূষণ কিভাবে ঘটছে অর্থাৎ কিভাবে ঘটাচ্ছে আমরা নিজেরাই। তো বায়ু দূষণ ঘটানোর জন্য
তোমাকে কি করতে হবে, বেশি বেশি করে নোংরা ফেলতে হবে, তাই না? বেশি বেশি করে আমরা গিয়ে নোংরা ফেলবো রাস্তার আশেপাশে, তবে তো বায়ু দূষণ ঘটবে, সরকার পুরস্কার দেবে না। সেগুলো করা যাবে না। বায়ু দূষণ যাতে না ঘটে এর জন্য ডাস্টবিনে কিন্তু ফেলার চেষ্টা করবে। কিন্তু ডাস্টবিন কোথায়? আমাদের ডাস্টবিন কোথায়? গ্রামাঞ্চলে ডাস্টবিন আছে? নাই। শহর অঞ্চলে এক একটা আছে, কোথাও আছে কোথাও নাই। তো ডাস্টবিনগুলো কোথায় যাচ্ছে? মন্ত্রী যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। ডাস্টবিনগুলো খেয়ে নিচ্ছে অর্থাৎ মিডিল ম্যান যারা রয়েছে তারা তো খেয়ে নিচ্ছে, আমরা পাচ্ছি না। তো এর ফলে কিন্তু আমরা নোংরা আবর্জনা যেখানে সেখানে রাস্তা ধারে ফেলে আসছি, এক্ষেত্রে কিন্তু পরিবেশ দূষণ ঘটছে। সেকেন্ড পয়েন্ট, বেশি বেশি করে উদ্ভিদ অর্থাৎ গাছকে কাটছি, এই গাছ কাটার ফলে কিন্তু পরিবেশ দূষণ ঘটছে। থার্ড, পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধি হলে কিন্তু পরিবেশ দূষণ ঘটবে। ফোর্থ, এই জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহনেরও বৃদ্ধি বাড়বে। যানবাহনের বৃদ্ধির বাড়ার ফলে কিন্তু পরিবেশ দূষণ ঘটছে। এছাড়া শিল্প কারখানায় যে সমস্ত নানা ধরনের ধোঁয়া বায়ু দূষণ অর্থাৎ বায়ুর সঙ্গে মিশছে, এর ফলে কিন্তু পরিবেশ দূষণ ঘটছে। এই পরিবেশ দূষণ এই সমস্ত উপায়গুলিতে ঘটছে। আমরা নিজে থেকে ক্রিয়েট করে লিখতে পারবো, একে অপরের দেখার চেষ্টা করব, নিজে থেকে ক্রিয়েট করা লেখার চেষ্টা করব, তবে কিন্তু কিছু পারবো শিখতে। এবার আমাদের কি ক্ষতি হচ্ছে তাহলে পরিবেশ দূষণের ফলে? প্রথমে ক্ষতি হচ্ছে আমাদের কিন্তু চোখের, তারপর ফুসফুস অর্থাৎ শ্বাসকষ্ট হবে আমাদের। থার্ড, পরিবেশ দূষণের ফলে নানা ধরনের যাদের ক্ষুদ্র জীবন রয়েছে তারা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, তাদেরকে কিন্তু আমরা আর ভবিষ্যৎ প্রজন্মে দেখতে পাবো না। তো এই সমস্ত পয়েন্টগুলো আমরা নিজে থেকে ক্রিয়েট করা লেখার চেষ্টা করব। অ্যান্ড আর একটা কোয়েশ্চেন দিয়েছে এর পাশাপাশি যে মাটি সংরক্ষণের উপায় অর্থাৎ মৃত্তিকা কিভাবে সংরক্ষণ করব। মৃত্তিকা সংরক্ষণ করতে গেলে যাদের গবাদি পশু রয়েছে অর্থাৎ পায়ে খুর রয়েছে, গবাদি পশু পায়ে যেসব গবাদি পশু পায়ে খুর রয়েছে, সেই সব গবাদি পশুগুলোকে আমাদেরকে কিন্তু পাহাড়ীয় এলাকায় কিন্তু চড়ানো যাবে না। সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু পায়ে যে খুর থাকে সেই খুরের কারণে কিন্তু মৃত্তিকা আলগা হয়ে যায়। এই আলগা হয়ে গেলে কিন্তু মৃত্তিকা সংরক্ষণ করতে পারবো না। এছাড়া মৃত্তিকা সংরক্ষণের আর একটি উপায় হচ্ছে গাছ কাটা অর্থাৎ গাছের শিকড় অর্থাৎ মূল, যে মূলটি আমাদেরকে মাটি আলগা থেকে রক্ষা করে অর্থাৎ দৃঢ়ভাবে শক্তভাবে ধরে রাখে, সেই গাছটিকে যদি কাটা হয় তবে গাছটির কিন্তু জীবন আর থাকছে না। তাহলে সেক্ষেত্রে যার জীবন নেই তার কোনো কিছুই নেই, সে কি করছে? তার মূল কিন্তু সেই মাটিকে ধরে রাখতে পারছে না, এর ফলে মাটি আলগা হচ্ছে। এছাড়াও নানা ধরনের আমরা চাষবাস করছি, এর ফলে কিন্তু মাটিকে আলগা করছি। এছাড়াও পুকুরের ধার, এই সমস্ত দিকগুলো দিয়ে নানা ধরনের বালি পাচার থেকে আরম্ভ করে নানা জিনিস আমরা করছি, সেগুলো কিন্তু মৃত্তিকা সংরক্ষণের হ্রাস ঘটাচ্ছে, কমাচ্ছে। তো এইগুলোর উল্টো করে যদি আমরা লিখে দিতে পারি তাহলে মৃত্তিকা সংরক্ষণের উপায় আমরা পেয়ে যাব। এরপর দিয়েছে কিন্তু সেভ লাইফ অর্থাৎ সেভ ড্রাইভ মানে ভালোভাবে চালাও, সেভ লাইফ জীবন বাঁচাও। তাহলে গাড়ি ঘোড়া আমাদের এটা কিন্তু গাড়ির ক্ষেত্রে হয়, অবশ্য গাড়ি আমাদেরকে আস্তে দেখে শুনে চালাতে হবে। অর্থাৎ রাস্তায় বেরোলে আমাদের যে করণীয় উপায়গুলি সেগুলি কি কি হতে পারে? প্রথমে আমরা জেব্রা ক্রসিং মেনে চলব, ফার্স্ট। সেকেন্ড, সিগন্যাল মেনে চলব। থার্ড, হেলমেট পরিধান করে গাড়ি চালাবো। ফোর্থ হচ্ছে ধূম্রপান করতে করতে গাড়ি চালানো যাবে না।
ফিফথ, গাড়িতে চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না। সিক্স পয়েন্ট অর্থাৎ 6 নম্বর পয়েন্ট হচ্ছে রাস্তায় কলার খোসা ফেলা যাবে না। 7 নম্বর পয়েন্ট, রাস্তা যদি পিচ্ছিল থাকে অর্থাৎ কাদাযুক্ত রাস্তা থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ি আস্তে আস্তে চালানোর চেষ্টা করতে হবে। 8, রাস্তা পারাপার হওয়ার সময় 2 দিক দেখে অবশ্য পারাপার করব। 9 নম্বর পয়েন্ট হচ্ছে গাড়ির একটি লিমিট থাকে, সেই লিমিট ক্রস করা যাবে না, অর্থাৎ 40 স্পিডের মধ্যে কিন্তু গাড়ি চলাচল করতে হবে, অর্থাৎ 40 স্পিডের নিচে তুমি গাড়ি চলাচল করবে, ওর উপরে যাবে না। 10 নম্বর পয়েন্ট, রাস্তায় পিচ্ছিল অর্থাৎ পিচ্ছিল জাতীয় তৈল ফেলা যাবে না। এই সমস্ত নানা ধরনের পয়েন্টগুলো আছে যেগুলো আমরা নিজে থেকে লিখতে পারবো। তো গোল্ডেন স্টার সুরভারতী কোচিং সেন্টারে তোমাদেরকে যাদের এখনো কিন্তু এক্সাম আরম্ভ হয়নি, ক্লাস 1 থেকে শুরু করে যারা রয়েছে, যাদের এখনো কিন্তু এক্সাম শুরু হয়নি যেসব স্কুলগুলোতে, তারা কিন্তু এই পয়েন্টগুলো আমি যেগুলো বললাম, যে 5টি 6টি কোশ্চেন বললাম, আলোচনা করলাম, তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়বে, দেখবে তোমাদের কিন্তু স্কুলে একটি চলে এসেছে। এবং যদি আসে তারপরের দিনে কিন্তু কমেন্টে গিয়ে ইয়েস লিখবে। হয়তো তোমরা ভাবছো যে জাকির স্যার এতদিন 1 সপ্তাহ ছিল না কেন, অথবা ক্লাস করাতে পারেননি কেন। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ছিলাম না, এর কারণ আমাদের মুর্শিদাবাদ এলাকায় কিন্তু একটা সামাজিক দাঙ্গা সৃষ্টি হয়েছিল। তো সামাজিক দাঙ্গার কারণে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এর জন্য তোমাদের কিন্তু আমি 7,000 স্টুডেন্টস যারা এখন ক্লাস করছো লাইভ ক্লাস, হঠাৎ এখন 7,000 জন নেই, 6,000 আছো হয়তো। তো যারা 7,000 ছিলে তাদেরকে একটু তোমরা যোগাযোগ করে বলে দেবে, আর তাদেরকে ইউটিউবে ভিডিও ছাড়া থাকবে, ইউটিউবে গিয়ে গোল্ডেন স্টার সুরভারতী কোচিং লিখে তোমরা কিন্তু দেখে নেবে। অথচ যাদের এখন যারা ক্লাস করছো, যাদের অর্থ ডাউট লাগছে, কোনো সন্দেহ লাগছে, তারা এই ভিডিওটিকে আবার ইউটিউবে গিয়ে দেখবে, তোমরা নিজে থেকে তখন লেখার চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। তো গোল্ডেন স্টার সুরভারতী কোচিং সেন্টারের তরফ থেকে টেক কেয়ার, খেয়াল রাখবে। আবার দেখা হবে আগামীকালকে।